এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েও বাধার মুখে পড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভাবা যায় ২১শে ফেব্রুয়ারির রাতে সরাইল শহীদ মিনারে ফুল দিতে গেলে অভিযোগ উঠেছে বিএনপির একদল নেতাকর্মী মব তৈরি করে তাকে সেখান থেকে বের করে দেয়। একজন নির্বাচিত সংসদ সদস্যই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? এই প্রশ্ন এখন ঘুরছে সবার মুখে মুখে। ভাষা শহীদদের শ্রদ্ধার দিনে এমন উত্তেজনা কেন? রাজনৈতিক মতভেদ কি শ্রদ্ধা জানানোতেও বাধা হয়ে দাঁড়াবে? কি ঘটেছিল সেই রাতে? কেন তৈরি হলো এই পরিস্থিতি? সব বিস্তারিত থাকছে পুরো আলোচনায়। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েও বাধার মুখে পড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শহীদ মিনারে। ২১শে ফেব্রুয়ারি রাত ভাষা শহীদদের স্মরণে যখন মানুষ ফুল নিয়ে শহীদ মিনারে যাচ্ছিল, ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হন তিনি। একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনিই প্রথমে শ্রদ্ধা জানাবেন, এমনটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু পরিস্থিতি হঠাৎই অন্যদিকে মোড় নেয়। অভিযোগ উঠেছে বিএনপির একদল নেতাকর্মী সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং উত্তেজনা তৈরি করেন। এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে রুমিন ফারহানাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। ফলে তিনি ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে পারেননি। এই ঘটনায় অনেক সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, যদি একজন সংসদ সদস্যই নিরাপদ না হন, তাহলে সাধারণ জনগণ কতটা নিরাপদ? কথাবার্তা সাবধানে কইেন। একদিকে কথা কইবেন, আরেকদিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। রুমিন ফারহানা দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলন, সংগ্রাম, টকশো, সংসদ সব জায়গায় তিনি দলীয় অবস্থান থেকে কথা বলেছেন। কঠিন সময়েও দল ছাড়েননি। কিন্তু রাজনৈতিক মতভেদ ও দলীয় সিদ্ধান্তের কারণে তাকে একসময় বহিষ্কার করা হয়। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং জনগণের ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হন। এতে বোঝা যায় জনগণের একটি বড় অংশ তার ওপর আস্থা রেখেছে। আমার বাবা প্রয়াত রাজনীতিবিদ জনাব অলি আহাদ ৫২ সালে ভাষা আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেন। যখন বলা হয়েছিল উর্দুই শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, প্রথম সেই জনসভায় যিনি প্রতিবাদ করে বলেছিলেন নো নো নো, সেটা আমার পিতা অলি আহাদ। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার পারিবারিক পরিচয়। তার বাবা অলি আহাদ ছিলেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সেই পরিবারের একজন সদস্য হয়েও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়তে হলো। এটি অনেকের কাছেই অত্যন্ত বেদনাদায়ক। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, যদি একটি রাজনৈতিক দল তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি মনে করেন গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কাউকে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া ঠিক নয়। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ যখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে, তখন অনেকেই আশা করেছিলেন প্রতিহিংসার রাজনীতি কমে যাবে। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা আবারও দেখিয়ে দিল রাজনৈতিক সহনশীলতা এখনও বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সময়ে টক শোতে রুমিন ফারহানা নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, অন্যায় যেখানেই হোক তার বিরুদ্ধে কথা বলতে হবে। অনেকে মনে করেন তার এই খোলামেলা অবস্থানই তাকে দলীয় বিরাগের মুখে ফেলেছিল। এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি স্থানীয় ঘটনা, নাকি এর পেছনে বড় রাজনৈতিক বার্তা রয়েছে? অনেক বিশ্লেষক বলছেন, ভিন্ন মতকে সহ্য করার মানসিকতা না থাকলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। আবার কেউ কেউ বলছেন, রাজনীতিতে সিদ্ধান্তেরও পরিণতি আছে। তবে অধিকাংশ সাধারণ মানুষ বলছেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর দিনে এমন ঘটনা হওয়া উচিত ছিল না।
সোশ্যাল মিডিয়ায় অনেক তরুণ লিখেছেন, রাজনীতি যদি সহনশীল না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় অস্থিরতা তৈরি হতে পারে। কেউ কেউ অতীত সরকারের উদাহরণ টেনে বলছেন, একদলীয় মনোভাব শেষ পর্যন্ত কারোর জন্যই ভালো হয় না। গণতন্ত্রে বিরোধিতা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু সম্মান বোধটুকু থাকা জরুরি। এ ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো ব্যাখ্যা আসেনি এমন অভিযোগও ঘুরে বেড়াচ্ছে। ফলে সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়েছে। একজন সংসদ সদস্য যদি শহীদ মিনারে গিয়ে বাধার মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন এখন বারবার উঠছে। সব মিলিয়ে সরাইল শহীদ মিনারের ঘটনাটি শুধু একজন নেত্রীর অপমান নয়, বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি আয়না। আমরা কি সত্যিই সহনশীল রাজনীতির দিকে এগোচ্ছি, নাকি এখনও প্রতিহিংসার রাজনীতিতেই আটকে আছি? ভাষা শহীদদের স্মরণ করার দিনে এমন বিভক্তি কি আমাদের জন্য লজ্জার নয়? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, একজন নির্বাচিত এমপিকে এভাবে বাধা দেওয়া কি সঠিক হয়েছে, নাকি মতভেদের মধ্যেও শ্রদ্ধা বজায় রাখা উচিত ছিল? আপনার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাতে পারেন আপনার চিন্তাভাবনা। আজ এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। দ্রুত নির্বাচন চেয়ে আসলে বিপদ ডেকে আনছেন কিনা সাথে একটু যুক্ত করতে চাই। তারেক রহমান বলছেন যে জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখার এক ধরনের চক্রান্ত দেখছেন তিনি। দ্রুত নির্বাচন চেয়ে বিএনপি কোনো বিপদ ডেকে আনছে কিনা, ওনার কথার উত্তর একই সাথে ইয়েস এবং নো। ইয়েস এই কারণেই যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে বাংলাদেশ এখন ফেস করছে। ফর এক্সাম্পল, অর্থনীতি। একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, কি বিভৎস লুটপাট দুর্নীতি বাংলাদেশে হয়েছে আপনারা দেখেছেন। প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা। আপনারা এই সব বলে বলে রাজনীতিটাকে একটা ঘৃণার ময়দানে পরিণত করেছে। এখানে উর্বর ভূমি পরিণত হয়েছে ঘৃণার, অসহিষ্ণুতার, নির্মূলের। এই জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়া, ইট ইজ অ্যানাদার বিগ চ্যালেঞ্জ দ্যাট বিএনপি ইজ গোয়িং টু ফেস যদি তারা এর মধ্যে আসে। 3 হচ্ছে, যদি বিচার প্রক্রিয়া একটা মোটামুটি অবস্থায় এসে না দাঁড়ায়, বিএনপি যতই সুষ্ঠু বিচার করুক না কেন, আদালত যতই নিরপেক্ষ থাকুক না কেন, প্রশাসন পুলিশ যতই সুষ্ঠু তদন্ত করুক না কেন, দিন শেষে 10 বছর 15 বছর পর এই ব্লেম বিএনপির ঘাড়ে আসবে যে বিএনপি রাজনৈতিকভাবে এই মামলাগুলোকে ব্যবহার করেছে। 4 হচ্ছে, একটা নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারেও কি ঐক্যমত হয়েছে? কোন দল চাইছে দ্রুত নির্বাচন, যেটা মঞ্জু ভাইয়ের ভাষায় দ্রুত বিপদ ডাকা। কোন দল চাইছে পরে নির্বাচন। এখানেই শেষ না, বাহাসের শেষ এখানে না, বাহাসের শুরু এখানে। কোন মানুষ চাইছে, কোন গোষ্ঠী চাইছে, থামাতে পারে নাই। সো আবার যদি যারা এই গুলি করিয়েছে পুলিশকে দিয়ে, তারা যখন মাঠে আসবে এবং ভোটে কন্টেস্ট করবে, তখন মাঠে যে রক্তপাতটা হবে সেটা আপনি বন্ধ করবেন করে। এত নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দ্রুত নির্বাচন যদি হয়, বিএনপি চ্যালেঞ্জগুলো ফেস করবে। এবং নো, যেটা আমি মঞ্জু ভাইয়ের কথা নো বলছি, ইয়াস তো এতক্ষণ ব্যাখ্যা করলাম। নোটা হচ্ছে, যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে